প্রার্থী থেকে এই মুহূর্তে আমরা উত্তরকন্যা অভিযান। একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। কেন্দ্র অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। এবার মোদির ভারতকে ভেঙে খান খান করে 100 দেশে পরিণত করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদী দুঃস্বপ্নেও যা আজ করতে পারেনি, ঠিক সেটাই আজ চরম বাস্তবতা হয়ে ধরা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পরপরই 3 দিনের এক ঐতিহাসিক সফরে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আর এটি সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি ভারতের দীর্ঘদিনের সাজানো আঞ্চলিক আধিপত্যের তাসের ঘর পুরোপুরি গুড়িয়ে দেওয়ার এক অকাঠ্য ব্লুপ্রিন্ট। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এবার ঘটতে যাচ্ছে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর চেকমেট। দিল্লির সাউথ ব্লক এবং ভারতীয় নীতি নির্ধারকরা যা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি, ঠিক সেই ভয়ঙ্কর সমীকরণই বাস্তব রূপ নিতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের মাটিতে। গত 1.5 দশক ধরে ভারতকে এই অঞ্চলের অঘোষিত বিগ ব্রাদার হিসেবে মেনে নেওয়ার যে অলিখিত নিয়ম তৈরি হয়েছিল, তা এবার চিরতরে ধূলিসাৎ হতে চলেছে। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে লাফালাফি শুরু করেছেন, কথায় কথায় বাংলাদেশ দখলের যে ফালতু গলাবাজি করছেন, তার মোক্ষম দাওয়াই দিতে এবার মাঠে নামছে সরকার। আর সেই ডাইরেক্ট অ্যাকশন প্ল্যানের গ্রুপের দাস হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরছেন সেই পুরনো ডন লুৎফুজ্জামান বাবর। হামটি ডামটি শয়তানের দল। বিজেপি কোনো ধর্ম বিশ্বাস করে না, ওদের ধর্ম একটাই, দাঙ্গা করার ধর্ম, মানুষ মারার ধর্ম। পাশের দেশের দাদা বাবুরা ভাবছিল হাসিনাকে যেইভাবে গোলাম বানিয়ে রেখেছিলাম, ডক্টর ইউনূসের আমলে ডক্টর ইউনূসকে তো গোলাম বানাতে পারি নাই, কিন্তু হয়তো তারেক রহমান সরকারকে গোলাম বানাতে পারবো। কিন্তু তারেক রহমানের সরকার যে আসলে গোলাম হবার মতো মানুষ নয়, সেটা হারে হারে অবশেষে টের পেয়েছে পাশের দেশের দাদা বাবুরা। দর্শক, বাংলাদেশ এবং ভারত সীমান্তে আজকে কি ঘটনা ঘটেছে এটা আমাদের সকলের জানা বাকি নাই। দর্শক শ্রোতা, সেখানে বিএসএফ বাংলাদেশকে লক্ষ্য করে গুলি করে, উল্টো জবাব দিয়েছে বাংলাদেশ, তারাও গুলি করেছে, বিজেপির সাথে সাথে গুলি করেছে। এবং এই গুলির শব্দ শোনার পরেই ভারতের দাদাবাবুদের সেই সেনাবাহিনী বা সৈনিক তারা বুঝে গেছে যে আগের মতো আর নাই রে বাবা, আগের মতো আর নাই। আগে যেইভাবে গুলি করলে বাংলাদেশ থেকে কোনো গুলির শব্দ পাওয়া যেত না, বাংলাদেশকে শুধু লাশ বুঝিয়ে দিত তারা। আর এখন লাশ বোঝানো নয়, একটা গুলি করলে 2টা গুলির আওয়াজ এদিক থেকে যায়। তখন বিএসএফ বুঝে গেছে যে আগের বাংলাদেশ আর নেই। দর্শক, গোলামি জিনিসটা কি জানেন? আপনি যদি কারো গোলামি করেন তাহলে আজীবন আপনাকে সেই প্রভু ভক্ত হয়ে থাকতে হবে। প্রভু আপনাকে উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। প্রভু আপনাকে যদি পায়খানা খেতে বলে তাও খেতে হবে। প্রভু আপনাকে যদি ভালো খাবার খেতে বলে তাও খেতে হবে। আপনি বুঝতেছেন যে এটা পায়খানা, খাওয়া যাবে না, কিন্তু প্রভু বলেছে সেটাই খেতে হবে, যেটার প্রমাণ কিন্তু বিগত দিনে আমরা দেখেছি হাসিনার আমলে। এই ভারতের দাদাবাবুদের গোলামি করতে গিয়ে এমন কিছু জঘন্য কাজ হাসিনা এই সোনার বাংলাদেশে বসে করেছে, যেগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে, আজ জীবন মানুষ এগুলো ভুলবে না। সামান্য ভুলের কারণেই কিন্তু কি বলে আপনার বছরের পর বছর কিন্তু জেল খাটতে হয়েছে আমাদের এই বাংলাদেশ, যেখানে 90 থেকে 95% মুসলমানের দেশ, সেখানকার আলেম ওলামাদের। দর্শক, ইতিহাস কিন্তু সবাই জানে, ইতিহাস সবাই জানে না। নরেন্দ্র মোদী বাংলাদেশের সফরের উদ্দেশ্য করে যখন আসার কথা বলেছিল, বাংলাদেশের মুসলিম তাওহিদি জনতা রেগে খেপে ফুলে ফুসে রাস্তায় নেমেছিল এবং সেইখান থেকে আলেম ওলামাদের ধরে ধরে গ্রেপ্তার করে একের পর এক জেলখানার মধ্যে ভরে আয়না ঘরে নিয়ে যায়, নির্যাতন নিপীড়ন করে বছরের পর বছর কিন্তু শেখ হাসিনা জেলখানায় রেখেছিল আলেমদের। এর কারণও হলো গোলামি করার কারণে, কারণ ওই দেশ থেকে যেই প্রেসক্রিপশন লেখে দিয়েছে সেই অনুযায়ী এই বাংলাদেশ চালিয়েছে হাসিনা সরকার। ঠিক এখন মনে করেছিল যে হয়তো তারেক রহমানের সরকারের সাথেও আগের ভাবে চলবে, কিন্তু না, ঘটনা আসলে উল্টে যাচ্ছে। দর্শক, ভিডিওর শুরুতেই তো আপনারা ভিডিও দেখেছেন, তাই না? দেখেই তো বুঝতে পেরেছেন যে এখন আর গোলামি করতে চায় না বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকার এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস অলরেডি পেয়ে গিয়েছে। দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী করতে পাকিস্তানের সাথে কি কি চুক্তি হয়েছে সবকিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশের দেশের দাদাবাবুদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন কথা না বাড়াই, মূল নিউজে চলে যাই। গতকালকে বিকেলের দিকে কৃষকরা তাদের ঘরে ফিরতেছিল গরু ছাগল নিয়ে, সন্ধ্যা হয়ে আসতেছে,
পাখিরা যার যার ঘরে ফিরতেছে। পাখিদের কি মজা দেখেন, বাংলাদেশের পাখি ভারতে উইরা যায়, ওইখানে ঘুরা বেড়ায় সারাদিন, আবার ভারতের পাখি বাংলাদেশে আসে, সারাদিন ঘুরা বেড়ায়, সন্ধ্যা হইলে যার যার দেশে ফেরত যায়, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। গতকালকে ওই সোনার হাট সীমান্তে সন্ধ্যার আগে পাখিরা যার যার ঘরে ফিরে যাচ্ছিল, মানুষজন যার যার ঘরে ফিরে যাচ্ছিল, ওই টাইমে ওই পার থেকে, সীমান্তের ওই পার থেকে গুলি শুরু হয়ে গেল, বুলেটের শব্দে চারিদিকে দৌড়াদৌড়ি, পাখির কিচির মিচির, ভাই ভয় পেয়ে গেল সবাই, যার যার ঘরে সে যায় লুকায় পড়লো। কিন্তু ব্যারাক থেকে দৌড়ায় বাইরে আসলো কে? বাংলাদেশ বর্ডার গার্ড। স্যালুট আপনাদের জন্য, হ্যাঁ ভাই স্যালুট দিতে হবে, কারণ ওই কাজটা আর করে নাই। ওই যে আগে সীমান্তে গোলাগুলি হইলে কাউকে মেরে ফেললে ফ্ল্যাগ মিটিং করো, সাদা পতাকা লাগায়া, তারপরে দুই দল বৈশা ওই যে লিখিত নেওয়া লাশ বুঝিয়া পাইলাম, ওই পথে যায় নাই। বুলেটের জবাব বুলেট দিয়েই দিল। এই পার থেকেও শুরু হয়ে গেল ভাই গুলাগুলির একটা টাইমে ওই পাশ থেকে আর কোনো গুলির শব্দ আসলো না। ওইটা বুঝা নিল, হায় হায় এটা কি, এই কোন সাহস, ওরা তো ভাবতে পারে না যে এদিক থেকে আবার গুলি করতে পারে কেউ। বাংলাদেশ বর্ডার গার্ড এই পাশ থেকে গুলি কইরা বুঝাই দিল, তোমাদের সঙ্গে ওই আগের বোঝাপড়া চলবে না, তোমরা মারবার, আমরা লাশ বুঝাই নেবো, খালি লাশ গনতে থাকুম, তা হবে না, বুলেটের জবাব বুলেট দিয়ে দিতে হবে। এতে একটা জিনিস ভাই ভালো হইলো কি জানেন, বর্তমান সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবচেয়ে ভালো হইলো কি জানেন, ওনাদেরকে অনেকে বলতো ওরা ভারত ঘেঁষা, ভারতের সঙ্গে তলে তলে হাত মিলায়া বাংলাদেশে আসছে। ওই যে আনন্দবাজার পত্রিকায় উনি যেদিন আসে, অর্থাৎ তারেক রহমান সাহেব যেদিন লন্ডন থেকে বাংলাদেশে আসে, এই আনন্দবাজার পত্রিকায় 3টা কথা লিখছিল না, যে কথাগুলোর কারণে আমরা সবাই সন্দেহ করছি ও ওনাদের সঙ্গে বোঝাপড়া কইরা বাংলাদেশে আসছে, ভারতীয় এই সরকারকে বসাইছে গদিতে, ভারতের হাত ছিল। এই যে গতকালকে সোনার হাট সীমান্তের মধ্যে যেভাবে জবাব দিয়ে দিল, এইভাবে যদি ভাই 4-5টা জবাব দেয় না, তাহলে কেউ আর এই সরকারকে সন্দেহ করবে না। আর সন্দেহ করার কারণও নাই ভাই, কারণ কি জানেন, দেখেন শেখ হাসিনা এর আগেও কিন্তু একবার বলছিল টুস করে আমি ঢুইকা যাবো, সেটা এমন ভাবে ভাইরাল হয়েছিল। হ্যাঁ ভাই, যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগের ছেলেপেলেরা ওই সীমান্তের কাছাকাছি যায় না, চুপচাপ বসে থাকতো যে কখন আপা আসে, কখন আপা আসে, বিশ্বাস করছিল। কিন্তু আসলে কি উনি ভুয়া কথা বলে? একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যে 2 যুগ এই দেশকে পরিচালনা করছে, এই দেশের প্রধানমন্ত্রী ছিল, সে কি ফাউল কথা বলবে? নিশ্চয়ই না। দেখেন ইন্ডিয়ান টাইমসের সাথে একটা সাক্ষাৎকার দিছে, আবার সেই আনন্দবাজার পত্রিকাতেও সাক্ষাৎকার দিছে। এখানে উনি কি বলছে, মূল সারমর্ম হচ্ছে আমি মাথা উঁচু করে বাংলাদেশে প্রবেশ করব যে কোনো সময়। তখন ওনাকে বারবার জিজ্ঞেস করছে কবে আসবেন। এই যে 17ই মে গেল না, এই 17ই মেতে অনেক আগে অতীতে এই ভারত থেকে বাংলাদেশে ইন করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, সেই সুযোগটা কইরা দিছিল ওই আওয়ামী লীগকে। শেখ রেহানা, শেখ হাসিনা ওই 17ই মেতে ইন করছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে এটা কিছুদিন আগের ঘটনা আর কি, এই 17 মে আগের ঘটনা, বলতেছিল এই 17 মেতে কি আপনি ইন করবেন? তখন শেখ হাসিনা বলতেছে 17 মেতেই কেন আমাকে ইন করতে হবে, আরো পরেও ইন করতে পারি, আরো আগেও ইন করতে পারি। তখন উনাকে আবার জিজ্ঞেস করছে তাহলে কি আমরা ধরে নিতে পারি যেদিন আপনি বাংলাদেশ ছাড়ছিলেন, অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টে আপনি বাংলাদেশে প্রবেশ করবেন, এটা কি আমরা ধরে নিতে পারি? তখন শেখ হাসিনা বলতেছে সেই 5ই আগস্ট তো অনেক দূর, এর আগেও তো হইতে পারে। রহস্যময় জবাব, এর আগেও হইতে পারে, পরেও হইতে পারে, তবে আমি যখনই ইন করব মাথা উঁচু করে ইন করব। তাতে কি বোঝা যায়? একটা জিনিস বোঝা যায়, উনি আইনের কাছে আইসা ধরা দিবে, অর্থাৎ আইনের হাতে উনি নিজেকে তুইলা দিবে, কারণ ওনার তো ভাই ওই হুকুম হয়ে গেছে, ওইটা নিয়ে মামলা লড়বে, ওনার জন্য 100 উকিল দাঁড়ায় যাবে, প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে আসবে। এইসব অঙ্ক যদি মিলান আর সত্যি সত্যি উনি আইসা যদি আইনের কাছে নিজেকে সুপর্দ করে, তাহলে একটা জিনিস হবে, সেটা কি জানেন? আওয়ামী লীগ বেঁচে যাবে। আওয়ামী লীগ তখন মুখ খুলে বলতে পারবে, সাহস করে বলতে পারবে, যারা আওয়ামী লীগ করে তারা বলতে পারবে যে আমরা পালায়া যাই না, আমরা আইনের সাথে লড়াই করে আমাদের আপাকে ছিনে আনবো, আবার আমরা নির্বাচনে দাঁড়াবো, এটা বলতে পারে, বলার সুযোগটা থাকে। কিন্তু এই সুযোগটা কি পাবে? না, পাবে না। কারণ কি জানেন, এক খাপের মধ্যে 2টা তলোয়ার ঢুকানো যায় না। 71-এর তো একটাই খাপ, 71 তো একবারই হয়েছে, 71 তো একটা খাপ, ওই একটা খাপের ভিতরে 2টা তলোয়ার কেমনে ঢুকাবেন? একটা তলোয়ারের নাম শেখ মুজিবুর রহমান, আরেকটা তলোয়ারের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই 2টা তলোয়ার ওই একটা খাপে তো ঢুকানো যাবে না। 71 তো এখন পুরাটাই বিএনপির হাতে, হ্যাঁ 71 পুরাটাই বিএনপির হাতে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় বলছে? মহান সংসদে দাঁড়ায় বলছে। কে বলছে? সেটা সবচেয়ে বড় কথা। মহামান্য রাষ্ট্রপতি বলছে। কার রাষ্ট্রপতি? আওয়ামী লীগের রাষ্ট্রপতি, শেখ হাসিনার রাষ্ট্রপতি সাক্ষী দিতেছে মহান সংসদে দাঁড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। উনি কিন্তু শেখ মুজিবুরের নাম মুখে নেয় নাই। তাতে কি বোঝা যায় না এই 71 এখন উনাদের হাতে, উনারাই দখল করছে, যেহেতু উনারা সরকারে আছে। তাহলে কি কারণে 71-এর আরেকজন দাবিদার, অরিজিনাল দাবিদারকে আবার নিয়ে আসবে? তাহলে কি এক কাপের মধ্যে 2 তলোয়ার ঢুকানো যাবে? যাবে না। যার জন্য এই সুযোগ দিবে না। আর দিবে না বইলেই তো ভারতের সাথে বোঝাপড়াটা হইল না, ওই সমঝোতাটা হইল না। কে জানি বলছিল সমঝোতা? আমাদের সেতুমন্ত্রী বলছিল সমঝোতা। দেখেন উনি বাউ ফলে গেছে, বাউ ফলে গিয়ে একটা বিরাট বেজ্জতি হয়েছে। ওইখানে একটা বগা ঘাট আছে বাউ ফলে, ওই বগা ঘাট যদি সিলেট থাকতো অন্যরকম হইতো।
এই বগা সেই বগা না, এই বগা ঘাটে গেছিল এই সেতু মন্ত্রী রবিউল ইসলাম রবি, উনি গেছিল ওইখানে। যাওয়ার পর ভাই ওনার দলের লোকরাই ওনাকে ওইখানে দাঁড়াইতে দেয় নাই, মঞ্চেই উঠতে দেয় নাই। ওইখানকার দুজন এমপি, একজন বিএনপির, একজন জামাত ইসলামের। জামাত ইসলামের কে? ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, জামাতের এমপি। মঞ্চের মধ্যে মাসুদ সাহেবের ছবি আছে, আরো কি কি জানি লেখা আছে, আর অনেক কিছু আছে, কিন্তু ওইখানে কেন তারেক রহমান সাহেবের ছবি নাই, বেগম খালেদা জিয়ার ছবি নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নাই? ওনার ভক্তরা মানে বিএনপির ভক্তরা ওই প্রশ্ন সামনে আয় না, ওনাকে মঞ্চে উঠতে দেয় নাই, ওই ঘাট থেকে ওনাকে বিদায় করে দিছে। 45 মিনিট ওইখানে ছিল ভাই। আর এই গরমের মধ্যে উনি ওই স্যুট টাই পইরা গেছে, না টাই ছিল না, কোটটা পইরা গেছে। ওই কোটটা পইরা এই গরমের মধ্যে ওনার নিজের দলের লোকেরা ভুয়া ভুয়া স্লোগান দিতেছে। এগুলা কি মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া যায় না। দেখেন ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার পরে অবস্থা, ক্ষমতায় না থাকলে এটা কোন পর্যায়ে চলে যেত ভাবা যায়। যাই হোক, উনি মন খারাপ করে মাইন্ড করে ওইখান থেকে চলে আসছে। জানি না ওই ব্রিজটা হবে কিনা। আর আপনারা যারা আয়োজন করছেন, আপনারা তো জানেন এই দেশের সিস্টেম। আপনারা কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দিবেন না, বেগম খালেদা জিয়ার ছবি দিবেন না? অন্তত তারেক রহমান সাহেবের ছবিটা তো দিতে পারতেন, যার জন্য ভক্তরা মাইনা নিতে পারে নাই। ভক্তরা তো পাগল তারেক রহমান সাহেবের জন্য। হ্যাঁ ভাই, ওনার ভক্তরা এত পাগল, উনি যেখানেই যায় সেটার আলাপ না হইয়া ওই যে গাড়ির সাথে সাথে যারা দৌড়ায় তাদের নিয়ে আলোচনা চলে আসে। আমি তো মনে করি ওদেরকে থামানো উচিত। হ্যাঁ, ওদেরকে বাসায় ডাইকা থামাই দিতে হবে, ধমক দিয়া থামাই দিতে হবে। কারণ কি জানেন, ভালো ভালো অর্জনগুলা ডাইভার্ট হয়ে যায়, মানুষেরা ঘুরে দেয় ওই দৌড়ের দিকে। ওই যে দৌড়াইতেছে। আপনি গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, মূল্যবান কথা বলছেন, সেগুলো নিয়ে আলোচনা নাই। আলোচনা কি? ওই দৌড় নিয়ে। ওদেরকে কাছে ডাইকা ধমক দিয়া থামাই দিবেন, অথবা কোন একটা ভালো পোস্টে দিয়ে দেন, ব্যস্ত করে দেন, যেন রাস্তায় দৌড়াইতে না পারে। আর প্রতিমন্ত্রী ইশরাক সাহেবকে বলবো, ইশরাক সাহেব কি প্রতিমন্ত্রী? হ্যাঁ মনে হয় প্রতিমন্ত্রী। উনাকে বলবো আপনি যদি দৌড়ান, পোলা বানো তো আরো বেশি দৌড়াইবে। বুঝেন না কেন? এই দৌড়াদৌড়িতে হয় কি জানেন, দেখতে ভালো লাগে না, মানুষ বিরূপ সমালোচনা করে। আপনাদের ভালো ভালো অর্জনগুলো নিয়ে কোনো আলাপ হয় না, আলোচনা হয় কি ওই দৌড় নিয়ে। দেখেন এর মধ্যে আপনারা সুন্দর একটা কাজ করছেন এই ঢাকা শহরে। চিটাগাং সিলেট হয়েছে কিনা আমি জানি না, মনে হয় সব শহরে হয়ে যাবে। ওই যে এআই ক্যামেরা বসাই দিছে গোপনে, যেই ভাই একটুখানি উল্টাপাল্টা করবে অটোমেটিক মামলা খাওয়া যাবে। আপনারা যারা গাড়ি চালান, বিশেষ করে বাইক চালান, 3টা জিনিস মাথায় রাখবেন। ওই যে জেব্রা ক্রসিং আছে না, ভুলেও ওই জেব্রা ক্রসিং এ টাচ করবেন না, গাড়িটা 1 ইঞ্চি হইলেও দূরে রাখবেন, তাইলে কিন্তু বিপদ, বড় একটা মামলা খাওয়া যাবেন। 2 নম্বরটা কি, জোরে স্পিডে গাড়ি চালাবেন না, অটোমেটিক ওইটা ধরা পড়বে, ধরা পড়লেই কিন্তু মামলা খাওয়া যাবেন। আর ওই 2 নম্বরের মধ্যে আরেকটা আছে, আপনি হেলমেট, যদি হেলমেট না থাকে অটোমেটিক মামলা খাওয়া যাবেন। আর 3 নম্বরটা কি, ভুলেও ভাই ওই সিঙ্গেল রোডের মধ্যে ক্রস করতে যাবেন না, ওই যে ওভারটেক করেন, ওই ওভারটেক করতে যাবেন না, ওভারটেক করলেই ধরা খাবেন। এই জিনিসগুলো মাথায় রাখেন। এই কাজটা তো ভাই খুবই ভালো করছে, কিন্তু এই সব আলোচনা নাই। আলোচনা কিন্তু উল্টা পাল্টা অন্যগুলা নিয়ে। কিন্তু আজকে আমি মন ভইরা প্রশংসা করতে চাই বিএনপি, কারণ বিএনপি বুলেটের জবাব বুলেট দিয়ে দিছে। এটা বিএনপি দিছে ভাই, আমি ধরে নেব বর্তমান সরকারই এই কাজটা করছে। এইভাবেই জবাব দিতে হবে, বুঝাই দিতে হবে। আমরা 18 থেকে 20 কোটি মানুষ ওদের কাস্টমার না, ওরা দোকানদার সাইজা আমাদেরকে কাস্টমার বানায়া আমাদের পকেটের টাকা পয়সা সব নিয়ে যাবে। তা কি হয়? এই দোকান ছাড়াও যে আমরা চলতে পারি সেটার প্রমাণ তো হয়ে গেছে অলরেডি। ওই যে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটা করলেন, ওই চুক্তির কারণে ওই যে ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল ডক্টর ইউনূস সাহেব। হ্যাঁ, ইউনূস সাহেব ঢুকাই দিয়া চুপচাপ বসে আছে। এখন তাকে জেলে দিবার জন্য তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কিছু সুশীল নাইমা গেছে, এরা আবার ভাই হামের বিশেষজ্ঞ হয়ে গেছে। ডেইলি স্টার পত্রিকায় যায় ওরা গবেষণা করতেছে, ওইখানে একটা গবেষণা কেন্দ্র বানাইছে, হামের টিকা বাইর করতে হবে, হামের টিকা আবিষ্কার করতেছে। আর ওদের একটাই জবান, আর তাদের একটাই উদ্দেশ্য, একটাই নিশানা। কি নিশানা? ডক্টর ইউনূসের বুকের মধ্যে মারতে হবে, বিষ মাখাইয়া তীরের মুখে মারতে হবে ইউনূসের বুকে। এই ফর্মুলায় নাইমা গেছে জয়ে মামুন, শাওন। ওই যে শাওন চিনছেন তো? হ্যাঁ, এ কি বলে এগুলা? বলে এই যে মসজিদে যে খুতবা হয়, ওইখানে নাকি সমাজের কোনো উন্নতির কথা বলা হয় না, সমাজ নিয়ে কোনো কথা বলা হয় না, ওইখানে শুধু গীবত দেওয়া হয়। কার গীবত? রবীন্দ্রনাথ ঠাকুরের। ওই খুতবার মধ্যে কেন হামের কথা তুলে ধরা হয় না? এইটা হলো তার অভিযোগ। আমার মনে হয় ইদানিং উনি মসজিদে যায় না, উনি বলছে এটা কই থেকে শুনছে? ওনার ড্রাইভারের কাছ থেকে। ড্রাইভারের সাথে মনে হয় খুব ভালো সম্পর্ক। ড্রাইভার উনাকে বুঝাইছে যে মসজিদের খুতবার মধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে গীবত গাওয়া হয়, এটা উনি অনেক কষ্ট পাইছে। হাই রে হাই, আসলে হয়েছে কি জানেন, এরা বি টিম হিসাবে খেলতেছে। হ্যাঁ ভাই, এর মধ্যে আরেকজন হাম বিশেষজ্ঞ আছে, আনিস আলমগীর, মারাত্মক জ্ঞানী, উনিও আছে। ওই যে টার্গেট নিশানা ডক্টর ইউনূস, তারও কিন্তু একই নিশানা ডক্টর ইউনূস। এরা এখন বুঝছেন মজলুম সাজছে, নিজেরা মজলুম সাজছে, হামের জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু কাউকে কি দেখছেন একটা বারের জন্য কোনো হাসপাতালে যাইতে? না, ওইখানে যাবে না। সব কিছু ভাই মানুষের আবেগ নিয়ে খেলতেছে, আপনাদের আবেগ নিয়ে খেলতেছে। 500-র উপরে হামে বাচ্চা মারা গেছে, আল্লাহ তাদেরকে বেশ নসিব করুক। কিন্তু তাদেরকে রাজনীতির সাথে জড়াই দিছে এই কয়টা লোক। এই কয়টা লোকের মেইন প্রবলেমটা কি জানেন? এই ইউনূস। ইউনূস কেন প্রবলেম? এই ইউনূসই তো মেইন টার্গেট শেখ হাসিনার। শেখ হাসিনার মুখে বারবার ইউনূসের কথা শুনছেন না? ইউনূসকে তো 2 চোখেই দেখতে পারে না। এবং সত্য কথা কি জানেন, এই ইউনূস আছে বইলাই শেখ হাসিনা ওই যে টুস কইরা ইন করতে পারে নাই। এই এখনো যে বলতেছে মাথা উঁচু কইরা দাঁড়ায়া আমি ইন করুম, সেটাও করতে পারবে না, কারণ এই যে ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। আর এই যে বি টিমটা নাইমা গেছে,
এই বি টিম নামছে কেন? যেন ইউনুসের নামে অনেকগুলো মামলা দেওয়া হয়, তাকে যেন অ্যারেস্ট করা হয়, এইসব ভয় ভীতি দেখাইতে ইউনুস বাংলাদেশ ছাইরা চলে যাবে। ইউনুস বাংলাদেশ ছাইরা চলে গেলে তাহলে শেখ হাসিনার আসার রাস্তাটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। এইটাই হচ্ছে তাদের দূর অভিসন্ধি। এই প্ল্যান নিয়েই কিন্তু নামছে এরা। না হলে ভাই ব্রাদার দেখেন, ওই 18 মাসের ইতিহাস বারবার তুলে আনতেছে, হামের ইতিহাস তুলে আনতেছে, কিন্তু গত 16-17 বছর কি ঘটা গেছে সেগুলা মুইছা দিতে চাইতেছে, যেভাবে মুইছা দিতে চাইছিল চিটাগাঙে। মুছতে পারছেন? মুছতে পারেন নাই, জীবনেও মুছতে পারবেন না। আবার লেখা হচ্ছে নতুন কইরা। এই চিটাগাঙে দেখেন হার মানতে বাধ্য হয়েছে তো, পিছাইতে বাধ্য হয়েছে তো। তার মানে কি জানেন মাননীয় স্পিকার? হ্যাঁ, জয়যুক্ত হয়েছে চট্টগ্রামে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে চিটাগাঙে, তাই না ভাই? হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে। মাননীয় স্পিকার এটা নোট করে লেখা রাখেন। আমাদের স্পিকার কিন্তু এই জুলাইয়ের পক্ষে, সবসময় দেখবেন উনি জুলাইয়ের পক্ষে কথা বলে। আজকেও উনি কথা বলছে সীমান্ত নিয়ে। এই যে সীমান্তেতে গুলি চালায়, বুলেট চালায়, আমাদের মানুষদেরকে হত্যা করে, সেটা নিয়েও কিন্তু মাননীয় স্পিকার আজকে মুখ খুলছে, প্রতিবাদ করছে। আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন, যিনি দেশের বাইরে এই মুহূর্তে দিল্লিতে আছেন অন এক্সাইল, তিনি হুমকি দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। উইদিন 6 মাস, ইংরেজিতে যদি বলি উইদিন 6 মাস, ইট মিনস ফ্রম টুমরো টু নেক্সট 6 মান্থ। তাহলে যদি আপনি জুন মাস থেকে ধরেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে তার দেশে ফেরার ডেড লাইন নভেম্বর মাস। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা কি এই কথাগুলো বলেছেন কথার কথা হিসাবে, হুমকি হিসাবে, নাকি বাগোয়াস যে শব্দটি ব্যবহার করা হয় সেই বাগোয়াস হিসাবে? আমরা বাংলায় সাধারণত বাগোয়াস শব্দটি মনে করি বেহুদা কথা, এলোমেলো কথা, কিন্তু ঘটনা কিন্তু তা নয়। বাগোয়াস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, যেটা পারস্য থেকে এসেছে। পৃথিবীর দুজন বিখ্যাত মন্ত্রী ছিলেন এই নামে, পারস্যের, দুজনই পারস্যের। একজন মন্ত্রী ছিলেন সম্রাট জার্কশেস, দারায়ুসের পুত্র জার্কশেস, তার মন্ত্রী। আরেকজন মন্ত্রী ছিলেন তৃতীয় দারায়ুসের, যার সঙ্গে যুদ্ধ করে আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন। তিনি তৃতীয় দারায়ুসের মন্ত্রী ছিলেন বাগোয়াস, আর তারও 300-350 বছর আগে আরেকজন মন্ত্রী ছিলেন, তার নামও বাগোয়াস। তো তৃতীয় দারায়ুসের পতনের পর আলেকজান্ডার সেই বাগোয়াসকে, মন্ত্রী বাগোয়াসকে তিনি যে কোনোভাবে কনভিন্স করে তার ক্যাবিনেটে তিনি স্থান দেন, এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারা উভয় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আলেকজান্ডার এবং বাগোয়াস দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো সেই বাগোয়াস নিয়ে কথা বলবো। এটার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা জড়িত, এবং এটার সঙ্গে একটা বিশেষ লিঙ্গ জড়িত, মানে এদেরকে খোঁজা বানিয়ে দেওয়া হয়, এই দুটো শব্দ জড়িত। এগুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন যে শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শীর্ষ বয়স্ক প্রাজ্ঞ রাজনীতিবিদ। বহু সফলতা, বহু ব্যর্থতা তার জীবনে আছে, এবং এখনো পর্যন্ত তিনি, আপনি যদি ধরেন অ্যান অ্যাভারেজে আপনার যে স্ট্যামিনা আছে, আপনার আমার কথার যে ধারাবাহিকতা আছে, কিংবা এই যে আমি কথা বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে, গলা কাঁপছে এবং আমাকে চিন্তা করতে হচ্ছে, কিন্তু শেখ হাসিনা 3 ঘন্টা 4 ঘন্টা অনবরত বলেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। এটা চারটিখানি কথা নয় এই বয়সে। 2 নম্বর হলো তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা, সেই ব্রিটিশ ভারত থেকে তার অভিজ্ঞতা, পাকিস্তানে এটার পূর্ণতা, নিজের পরিবারে তার যে রাজনীতির হাতেখড়ি, সেটি কলেজ জীবনে এবং রাজপথে এমনভাবে সফলতা পেয়েছে। সেই সফলতার কারণে তিনি টানা 17 বছর ক্ষমতায় ছিলেন। তার আগে তিনি 5 বছর, 17 আর 5, 22 বছর, টানা 22 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আর 1981 সন থেকে আজকের দিন পর্যন্ত তিনি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন, যেখানে প্রায় 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তাদের সভানেত্রী। কাজেই তার কোনো কথা ছেলে খেলা নয়, তার কোনো কথা রাস্তায় যে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে সেই ওষুধ বিক্রি করার মতো নয়, আমি অন্তত তাই মনে করি। কাজে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে বিশ্লেষণ করার দরকার রয়েছে, সেই কথাগুলো কেন বলেছেন, আর সরকার এই কথাগুলো কতটা আমলে নেবে বা না নেবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু তার আগে যেটা বলে নিই সেটি হলো, শেখ হাসিনার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বইছে। আপনি যতই সমালোচনা করেন না কেন, আওয়ামী লীগের লোকজনের কাছে তিনি এখন সাক্ষাৎ দেবী। তিনি হিন্দুদের মতে, মানে হিন্দু মতে তিনি সাক্ষাৎ দেবী, দুর্গা দেবী, অথবা ধরুন মা কালী, হোয়াটএভার। দুর্গা এবং কালী কিন্তু একই, মানে পৌরাণিক কাহিনীতে যিনি দুর্গা তিনিই কালী, তিনিই পার্বতী। তো এইটা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী। মুসলমানদের মধ্যে যারা ধর্মবিশ্বাসী তিনি মনে করেন, তারা মনে করেন তিনি আলা হজরত রাবিয়া বর্ষী, অথবা তিনি অলি আল্লাহ, আল্লাহর অলি আল্লাহ। তার কাছে অনেকগুলো অলৌকিক ক্ষমতা আছে।
তিনি যা চান, যেভাবে চান সেভাবে অনেক কিছু ঘটে। নচেৎ যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন তার তো মরে যাওয়ার কথা, তাকে জেলে নেওয়ার কথা, এবং জনগণ যদি তাকে পেত তিনি পদপিষ্ট হয়ে মারা যেতেন, ছিন্ন ভিন্ন হয়ে যেত তার লাশ। তো সেই অবস্থাতে যদি বাগোয়াস না থাকতো, অলৌকিক কোনো ঘটনা না থাকতো, প্রাকৃতিক কোনো ঘটনা না থাকতো, তিনি ওভাবে গণভবন থেকে হেলিকপ্টারে করে ধীরে সুস্থে বেড়াতে গেলেন। তাও আবার কি রাজকীয় মেহমান, তিনি গেলেন সামরিক বিমানে করে গেলেন। প্রথমে হেলিকপ্টারে উঠলেন, সেটা সামরিক হেলিকপ্টার, এরপরে সামরিক বিমানে গেলেন। বাংলাদেশের সীমানা যখন পাড়ি দিলেন তখন তাকে সেই সামরিক প্রহররা দিয়ে তাকে পাঠানো হলো। আবার ভারতের সীমানায় যখন গেলেন তখন তাকে সেই রয়্যাল গার্ড দিয়ে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সেই গার্ড দিয়ে চীন বেজিংয়ে আনলো, ঠিক ওইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় এয়ারফোর্সের যে প্লেনগুলো তারা গার্ড দিয়ে দিল্লিতে নিল, এবং দিল্লির যে সামরিক বিমান মানে ঘাঁটি সেখানে ল্যান্ড করলো। এবং সেখান থেকে আজ অবধি তিনি মানে শুধু কোনো বিদেশি নয়, আমার কাছে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদির পর যদি কাউকে ভারত এই মুহূর্তে সবচেয়ে বেশি সিক্রেট এবং স্যাক্রেট এবং যাকে বলা হয় টপ প্রায়োরিটিতে হাইয়েস্ট ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে এই মুহূর্তে যদি ভারতে কোনো নাগরিক থাকে মোদির পরে, সেটি শেখ হাসিনা। অজিত দোভালও নন, কিংবা অমিত শাহও নন, কিংবা রাজনাথ সিং যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও নন। শেখ হাসিনাকে সেভাবে তারা মোমের পুতুল করে, যক্ষের ধন করে ভারত রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে সেটা ভারত বলতে পারবে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে তার সাথে দেখা করা, এমনকি মানে তার সাথে কথা বলা, এটা এত সহজ বিষয় নয়। তো সেই তিনি সেখান থেকে বললেন যে আমি আসবো উইদিন 6 মান্থ। আগেও বলেননি, পরেও বলেননি, একেবারে 6 মাসের মধ্যে। এই কথাটা তিনি কেন বললেন? এটা কি শুধু কথার কথা? শেখ হাসিনাকে যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন যে সে কিন্তু কথার কথা ঠাট্টা মশকরা করে না। দাঁত মুখ খিচিয়ে রাগের স্বরে যা কিছু বলেছেন প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। আর যেগুলো পারেননি সেগুলো তিনি এমনভাবে অভিসম্পাদ করেছেন যে সেগুলো এখনও মুখ দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। তার ভিতরে মুনাফিকি ছিল না, এবং তার মধ্যে কোনো রকম এরকম বাগড়ম্বর কখনই ছিল না। যেটা বলেছেন সেটা করেছেন, আর যেটা পারেননি তিনি চেয়েছেন অনেক কিছু। জিয়াউর রহমান সাহেবের কবর থেকে লাশ উঠিয়ে তিনি অন্যত্র পাঠাতে চেয়েছেন, তিনি তারেক রহমান সাহেবকে ধরে আনার চেষ্টা করেছেন। তারপরে বেগম জিয়াকে আরও অনেক অপমান করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেননি। কিন্তু না পারার ফলে তার মধ্যে কোনো অনুশোচনা জাগ্রত হয়নি, তিনি আগের মতোই ওই একই মনোভাব ধারণ করেন। দিস ইজ শেখ হাসিনা। তো এই কারণে কি হলো, তার দলের যে 6 কোটি মানুষ আছে তারা মনে করে শেখ হাসিনার কথা মানে তাদের জন্য বেদবাক্য, তাদের জন্য সংবিধান, যাদের জন্য মেঘনা কাটা। এই জন্য তাদের মধ্যে একটা আনন্দ চলে আসছে। এই শেখ হাসিনা বোধহয় এলো, যে যার মতো করে এখন পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, কালিয়া খাচ্ছে, কোপ্তা খাচ্ছে। সামনে ফাইট করতে হবে না, সামনে আবার ক্ষমতায় বসতে হবে না। এটা শুনে আপনার কাছে খুব মকারি মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। উদাহরণ হিসেবে বলি, তারেক রহমান সাহেব দেশে আসবেন। আপনি চিন্তা করেন, যদি দেশে আসবেন তার 2 বছর 3 বছর আগের থেকে শুধু বলা হচ্ছিল আজ আসবেন কাল আসবেন, অর্থাৎ শেখ হাসিনার পতনের 1 বছর আগের থেকে তার নেতাকর্মীদের মধ্যে একটা রব উঠে গেল, নেতা আসবেন, নেতা আসবেন, আজ আসবেন কাল আসবেন। কিন্তু নেতা কখনো বলেননি, কিন্তু কর্মীদের মুখে এটা ফুটে গেছে যে নেতা আসবেন। তো বলা হয়ে থাকে যে 40 জন মানুষ যখন সমস্যার একটা কথা বলে, ওটার মধ্যে আল্লাহর একটা ইঙ্গিত থাকে। 40 জন মানুষ যদি ঐক্যমত পোষণ করে কোনো একটা বিষয় বলে, নেতিবাচক বা ইতিবাচক, ওটাই আল্লাহর একটা সায় থাকে। আমরা এগুলো শুনে আসছি, সত্যমিথ্যা আমরা জানি না। তো 6 কোটি মানুষ যদি এইভাবে বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতির লীলা খেলা সেখানে খেলে যাবে। যেভাবে অপরূপ প্রায় এই যে আরও 6 কোটি মানে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক অলমোস্ট সেম। তো 6 কোটি মানুষের মধ্যে গত 3 বছর ধরে তারেক রহমান সাহেব আসবেন, আজ আসবেন কাল আসবেন, এটা নিয়ে যে আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল, সেখানে তারেক রহমান সাহেব বলেননি আমি কালকে আসবো, কোনোদিন বলেননি। কিন্তু নিয়তি বাগোয়াস তাকে এখানে নিয়ে এসেছে, তিনি আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছেন। এই হলো মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। তো সেই দিক থেকে যে শেখ হাসিনার যে 6 মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এটার পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, তার প্ল্যান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এবং সেটা যদি নাও থাকে, এখানে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়েছেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ।
ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। তার আগে বলবো, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।